স্বপ্নের পৃথিবী আমার, স্বপ্নের পৃথিবী আমার হলো বালুচর, নিজেই বান্ধিয়া ঘর নিজে অনুজার। তুমি আপনের আপন, পরের চেয়েও পর, আপনের আপন, পরের চেয়েও পর, নিজেই বান্ধিয়া ঘর নিজে অনুজার। নিজেই বান্ধিয়া ঘর নিজে অনুজার। সুখের চেয়ে দুঃখের বোঝায় অনেক বেশি ভারী, জানলে আগে তবে কি আর তোমার প্রেমে পড়ি, আমি তোমার প্রেমে পড়ি। সুখের চেয়ে দুঃখের বোঝায় অনেক বেশি ভারী, জানলে আগে তবে কি আর তোমার প্রেমে পড়ি, আমি তোমার প্রেমে পড়ি। তুমি আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসার দিয়াছ কবর, নিজেই বান্ধিয়া ঘর নিজেই অনুজার। নিজেই বান্ধিয়া ঘর নিজেই অনুজার। এই জীবনে শুধুই যে ভুল করে গেছি জমা, নিজের কাছে নিজে আমি পাবো না তো ক্ষমা, আমি পাবো না তো ক্ষমা। এই জীবনে শুধুই যে ভুল করে গেছি জমা, নিজের কাছে নিজে আমি পাবো না তো ক্ষমা, আমি পাবো না তো ক্ষমা। স্বপ্নের পৃথিবী আমার, স্বপ্নের পৃথিবী আমার হলো বালুচর, নিজেই বান্ধিয়া ঘর নিজে অনুজার। নিজেই বান্ধিয়া ঘর নিজে অনুজার। তুমি আপনের আপন, পরের চেয়েও পর, আপনের আপন, পরের চেয়েও পর, নিজেই বান্ধিয়া ঘর নিজে অনুজার। 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 চমৎকার একটা গান দিয়ে শুরু হলো। দর্শক, গান আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিয়াজ শুভ। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন এই সময়ের প্রগতিশীল সঙ্গীত শিল্পী শ্রাবণ সরকার। ইতোমধ্যেই তার গান আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে। আজ আমরা শ্রাবণের গল্প শুনবো, সঙ্গে থাকবে দারুণ কিছু গান। আপনারাও সঙ্গেই থাকুন। শ্রাবণ, আপনাকে স্বাগত জানাচ্ছি গান আড্ডায়। শুরুতেই জানতে চাই, ঠিক এই মুহূর্তে কেমন লাগছে? সত্যি বলতে অসংখ্য ভালো লাগছে। আমার এই বাংলাদেশ সময় টেলিভিশন প্রতিভা বিকাশের একটা জনপ্রিয় মাধ্যম, ইতিমধ্যে জনপ্রিয় হয়ে গিয়েছে। তো এটার পর্দায় আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। সাথে আমার প্রিয় সঙ্গীত সহযোগীরা আছেন, তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে। শ্রাবণ, এতদিন বিভিন্ন মাধ্যমে আপনার গান শুনেছি, আজকে সরাসরি আপনার গান শুনলাম, এবং এই যে গানের প্রতি যে একটা দরদ, এইটা আসলে আপনার শুরু হয়েছিল কবে? একটা সময় চরমভাবে ভেঙে পড়েছিলাম, সেখান থেকে আমার সঙ্গীতটা আমাকে বুঝতে শিখিয়েছে এবং আমার গানে আমাকে মনোনিবেশ করতে সহায়তা করেছে। আচ্ছা, যদিও সেটা আপনার একান্ত ব্যক্তিগত জীবনের একটি বিষয়, তবে ছোট করে আমরা জানতে পারি কিনা আসলে কেন কি হয়েছিল, বা মানসিকভাবে আপনি কেন ভেঙে পড়েছিলেন? আসলে আমাদের গ্রামের যারা সঙ্গীত করে তাদের জন্য সঙ্গীত করাটা আসলে বিলাসিতা। তো সঙ্গীতের জার্নিটা যখন থেকে শুরু হয়, শুরুটা ছিল খুবই কঠিন। সেটা কত বছর আগে? আজ থেকে কমপক্ষে 8-9 বছর আগে। আচ্ছা, যখন আমি স্টেজে গাইলে পিছনের সারির অডিয়েন্সরা আমাকে দেখতে পেত না, মানে এত ছোট ছিলাম। যখন
দেখলাম যে আমার গানটা হচ্ছে, তো আমার এই মুহূর্তে একটা হারমোনিয়াম প্রয়োজন। তা আমি আমার ক্লোজ একজনের কাছ থেকে একটা হারমোনিয়াম নিলাম, কিন্তু সেটা নষ্ট ছিল। তো আমি আমার বন্ধুর কাছ থেকে ধার করে টাকা নিয়ে সেটা সার্ভিসিং করালাম। যেই মুহূর্তে ঠিক আমার বাজানোটা একটু একটু হচ্ছে, ওই মুহূর্তে উনি বললো যে আমার হারমোনিয়ামটা লাগবে। তো ঠিক তখন ওনাকে ওইটা আমার দিয়ে দিতে হয়েছে। এবং আমার আম্মু তখন দেখলো যে না, আমার ছেলে তো গান করতেছে, এবং তখন আমি গাই, আম্মু পাশে বসে গান শুনে। তা আম্মু সম্ভবত গহনা বানানোর জন্য টাকা জমিয়েছিলেন। তো সেখান থেকে আম্মু আমাকে ওই টাকা দিয়ে হারমোনিয়াম কিনে দিলেন। তো ওই দিন আমি পুরোটা ভেঙে গিয়েছিলাম যে আমার মায়ের স্বপ্নের যে জমানো টাকা, সেটা থেকে আমি আমার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজে লাগালাম। জানি না কতটুকু আগাতে পারবো, তবে ওই ভেঙে যাওয়ার মাঝেও আমার একটা শক্তি ছিল যে আমি ভেঙে পড়েছি, এখান থেকে আমি উঠবই উঠব। প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তানই অলংকার, জি ভাই। এবং তিনি চেয়েছেন তার যে স্বপ্নটা ছিল সেটা আপনার মাধ্যমে পূরণ করতে। আজকে আপনি গানে আছেন, শ্রোতারা আপনার গান পছন্দ করছে। এইটা আসলে একটা বাবা মার জন্য অনেক বড় প্রাপ্তি, সেটা আসলে তারা অনুভব করে। যেহেতু এখন আপনি গানে বেশ সাড়া পাচ্ছেন এবং শ্রোতারা আপনার গান পছন্দ করছে, এখন তো একটা সুখের সময়। তাহলে এই সুখের সময় আর মন খারাপ না করি, একটা সুখের গান হয়ে যাক। অবশ্যই। আমি আসলে সত্যি বলতে আবেগ আপ্লুত। মানে আমার এই গানের জগৎটাতে আসার পরে শুরুতে ছিটকে গেলেও এখন যে মানুষের ভালোবাসা পাচ্ছি, সেটা আসলে আমার অনেক বড় প্রাপ্তি। তো আমি এই সুখে আমার বুককে ভাসাতে চাই। তো আমি শ্রদ্ধেয় মনির খান স্যারের একটি গান করার চেষ্টা করছি। অবশ্যই। আজ শুধু মনে হয় এ জীবন কিছু নয়, তুমি ছাড়া একদিন বেঁচে থাকা দায়। সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নায়, সারা জীবন ভাসবো আমি এই সুখেরই বন্যায়। সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নায়, সারা জীবন ভাসবো আমি এই সুখেরই বন্যায়। আজ শুধু মনে হয় এ জীবন কিছু নয়, আজ শুধু মনে হয় এ জীবন কিছু নয়, তুমি ছাড়া একদিন বেঁচে থাকা দায়। সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নায়, সারা জীবন ভাসবো আমি সুখেরই বন্যায়। সারা জীবন ভাসবো আমি সুখেরই তুমি এমনই স্বজন যাকে দিয়েছি এ জনমে তোমাকে চাই সারাক্ষণ। জীবন ভাসবো আমি সুখেরই বন্যায়।
যদি তোমাকে না পাই আমি মরে যেতে চাই, মাঝামাঝি চাইবার আর কিছু না। সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নায়, সারা জীবন ভাসবো আমি সুখের বন্যায়, সারা জীবন ভাসবো আমি সুখের বন্যায়, সারা জীবন ভাসবো আমি এই সুখের বন্যায়। দারুণ। শ্রাবণ, একটু আগে আপনি বলছিলেন একটা সময় ছিল যখন আপনি ভেঙে পড়েছিলেন। ভেঙে পড়ার পর যখন সুখের সময়টা আসে, সেই সময়টা কেমন? আসলে সত্যি বলতে অনেক ভালো লাগে, স্টিল নাও এখন আমার ভালো লাগছে, কিন্তু আমি এখন অবধি জানি না কোনো পজিশনে যেতে পারিনি। তবে আমার ইচ্ছা আছে একজন ভালো শিল্পী হওয়ার পাশাপাশি আমার মায়ের আদেশ আমাকে একজন ভালো মানুষ হতে হবে, এবং পৃথিবীর কোনো অহংকার, হিংসা, বিদ্বেষ এগুলো যেন আমাকে স্পর্শ না করতে পারে, এটাই আমার চাওয়া। এই যে আজকের অবস্থানে দাঁড়িয়ে পেছনে ফিরে তাকালে কি দেখতে পান? আজকের অবস্থানে দাঁড়িয়ে পেছনে ফিরে তাকালে দেখা যায় আসলে আমার স্ট্রাগল, আমার মায়ের সাপোর্ট, এবং সেই সাথে যে বিষয়টা না বললেই নয়, এলাকার মানুষের যে নেগেটিভ মন্তব্যগুলো। ধরেন আমি সকালে হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করতে বসতাম, সবাই বলতো এটা কি করে, আসলে গ্রামের মানুষ তো সেভাবে সেটা জানে না, তো অনেক সমালোচনা করতো, অনেক কথা আমার মাকেও শুনতে হইতো। তো এই জিনিসগুলোই আর কি। আসলে সামনে এগোতে গেলে স্ট্রাগল তো করতেই হবে। আর আমি একটা বিষয় খেয়াল করছি, আপনি যখন থেকে কথা বলছেন, যখন থেকে আপনার জীবনের গল্প শুনছি, তখন থেকে সেই গল্পের মধ্যে কোনো না কোনোভাবে মা ওতপ্রোতভাবে জড়িত। জি অবশ্যই, আসলে পৃথিবীর আমি মনে করি সকল শক্তির উৎস হচ্ছে মা। অবশ্য বাবাও, কিন্তু বাবার অবদানটা আসলে বাবা কখনো ক্রেডিট নিতে চায় না, বাবারও অবদান অনেক, তবে মা হচ্ছে সকল শক্তির উৎস আমি মনে করি। আপনাকে আজকের অবস্থানে দেখে মা কতটা সন্তুষ্ট? আমার মা সত্যি বলতে অনেকটাই সন্তুষ্ট। তারপরে হচ্ছে আমি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছেলে, তো ওইখানে মানুষের আসলে কান কথাটা বেশি। তো আমার মাকে যখন অনেক কিছু শোনার পরে, যখন ধরেন আমি একটা লাইভ করলাম কিংবা একটা শোতে ইন্টারভিউ দিলাম, সেটা যখন টিভিতে আসে, আমার মা যখন সবার মধ্যে বলে দেখো তোমরা এটা বলছিলা কিন্তু আমার ছেলে আজকে এখানে গাইতেছে, তো এটা তার মধ্যে চরম ভালো লাগা কাজ করে। তো মাকে যত খুশি সংবাদই দেই, মা বলে বাবা ভালো মানুষ হতে হবে। মানে আপনাকে নিয়ে মায়ের স্বপ্নটা কি? আমাকে দ্বারা স্রষ্টার যে অন্যান্য সৃষ্টি আছে যারা সুবিধা বঞ্চিত, তাদের যেন উপকার হয়, আমি যেন জীবনে এমন কোনো জায়গায় পৌঁছাতে পারি যেখানে পৌঁছালে গরিব দুঃখী মানুষের আমার মাধ্যমে তাদের সহায়তা ব্যবস্থা করতে পারবো। মানে বোঝা যাচ্ছে মা আপনাকে বেশ দারুণ দারুণ কিছু শিক্ষা দিয়েছে, এবং আপনার ভেতরে এমন কিছু প্রতিশ্রুতি তিনি গড়ে দিয়েছেন যে আপনি সেভাবে আপনার জীবনটাকে এগিয়ে নিয়েছেন। যেহেতু মায়ের কথা হচ্ছে, তো মাকে উদ্দেশ্য করে এবার আমরা একটা গান শুনতে পারি। ভাইয়া আসলে আমার মায়ের একটা পছন্দের গান ছিল যেটা আমার কণ্ঠে মা প্রায়ই শুনতো, তো সেই গানটি করার চেষ্টা করছি। অবশ্যই। নিত্যি নিত্যি উদয় গো সূর্য উবালি আকাশে, আজ কেন উদয় গো সূর্য এই না নদীর ঘাটে রে, প্রাণ জুড়াইছে তোমায় দেখারে। নিত্যি নিত্যি উদয় গো সূর্য উবালি আকাশে, আজ কেন উদয় গো সূর্য এই না নদীর ঘাটে রে,
আমার ঘর কি বানাওটি মাতা পিতার, কি বানাম তোমার রে, প্রাণ জুড়াইছে তোমায় দেখারে, আমার মন বইরাছে তোমায় দেখারে, আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখারে, প্রাণ জুড়াইছে তোমায় দেখারে। আমার মনে হয় আমরা যারা এখানে আছি আমাদের প্রত্যেকের প্রাণ জুড়িয়েছে আপনার গান শুনে। ধন্যবাদ। আচ্ছা, এই যে গানের মধ্যে বলছিলেন কন্যার কথা এবং তাকে ইমপ্রেস করার যে ব্যাপারগুলো থাকে, তো এখন তো যারা গানের সঙ্গে আছে তাদের তো অনেক ভক্ত থাকে, এমন কোনো ভক্ত আছে যাকে ইমপ্রেস করার জন্য এই ধরনের গান গাইতে হয়? অবশ্যই আছে, আমার একজন প্রিয়জন আছে। তো গানটি ফার্স্ট অফ অল আমার মা পছন্দ করে, দ্বিতীয়ত আমার প্রিয়জনের জন্য এই গানটি। প্রিয়জনকে প্রিয়জন বানানোর জন্য কি এই ধরনের গান শোনাতে হয়েছে? হ্যাঁ, প্রিয়জনকে না পাওয়ার যে আকুতি, সেটা নিয়ে একটা গান ওনাকে আমি শুনিয়েছিলাম। ওই মোমেন্টটা কেমন ছিল যে একটা গান শুনে আপনার সঙ্গে সে সারা জীবন থাকার একটা প্রতিশ্রুতি দিল আপনাকে, বা একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো, মানে ওই সময়ের সিচুয়েশনটা কেমন ছিল? এটা সত্যি বলতে আমার কাছে অনেকটা রিস্কি মনে হয়েছিল। তো আমি তাকে বলেছিলাম যে তুমি মনে হয় ভুল করতেছো। আমি একটু শুরু থেকে জানতে চাই, যেহেতু আপনার গল্পটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। মানে কখন আপনাদের দেখা হয়েছিল, কখন মনে হলো যে এই মানুষটাই আমার সারা জীবনের সঙ্গী হতে পারে? আমি তখন এসএসসি শেষ করেছি সবেমাত্র। খুবই ছোট। কিশোর কিশোরী ক্লাব, মহিলা বিষয়ক অধিদপ্তরে, সেখানে আমি ক্লাস নিতে যাইতাম। তো সে ওইটার সদস্য ছিল, সে গান শিখতে আসতো, মুগ্ধ হয়ে আমার গান শুনতো, আর আমিও গানের মাঝখানে মুগ্ধ হয়ে তার দিকে দেখতাম। তো এভাবেই এক পা দুপা করে। তারপর প্রথম প্রস্তাবটা কে দিল? আমি সাহস পাচ্ছিলাম না যে এটা বলবো কিনা, সে যদি রিজেক্ট করে এটা তো আমার আসলে একটা তখন ডিসক্রেডিট। হ্যাঁ হ্যাঁ। তো আমি একজনকে বলেছিলাম যে তুমি বলবে যে আমার তাকে ভালো লাগে, কিন্তু যদি সে না করে বলবে যে মজা করে বলছি, আর যদি স্বীকার হয় কিংবা রাজি হয় তখন তুমি আমাকে বলবে যে সে রাজি হয়েছে, তখন তো আমি কন্টিনিউ করব। তারপর সে যখন রাজি হলো তখন কেন মনে হলো সে ভুল করছে? সত্যি বলতে আসলে মানুষ যখন প্রথম দুজনের চিন্তা এক থাকে, পরে দুজন ডিপলি যখন হচ্ছে একটা রিলেশনশিপে ঢুকে যায়, তখন অপর প্রান্তের মানুষটিকে ঠকানোর ইচ্ছাটা আর থাকে না। তো আমার মনে হয়েছে এই জগৎটাতে থাকলে আমি তাকে হচ্ছে তার যে প্রাপ্যটা সেটা দিতে পারবো না। তো তখন বলেছিলাম যে তুমি মনে হয় ভুল করতেছো। শিল্পীদের জীবনে জড়িয়ে যাওয়াটা অনেকটা রিস্ক। আসলে আমাদেরকে জীবন পথে চলতে গেলে অনেক রিস্ক নিতে হয়, এবং যে যত রিস্ক নেবে তত সামনে এগিয়ে যাবে। অবশ্যই। এই যে এত সুন্দর একটা জীবন আপনি দেখেছেন আপনার স্বপ্নে, এবং আপনি সেভাবে গড়তে চেয়েছেন, সেই পথে আপনি চলেছেন, পাশাপাশি আপনার পরিবারের সাপোর্ট আপনি পেয়েছেন, এখন কি মনে হয় যে আসলে আপনার উপর কি ভারটা অনেক বেশি মনে হচ্ছে? এখন সত্যি বলতে আমি যখন স্ট্রাগল করতাম তখন আমার ইচ্ছা ছিল যে আমার কিছু একটা হতে হবে, কিন্তু এখন আমার যেটা দাঁড়িয়েছে যে আমার এলাকার মানুষ শুরুতে নিন্দা করলেও যারা ম্যাচিউর কিংবা যারা বুঝে, সবাই আমাকে এত ভালোবাসে এবং সবাই আমার দিকে এতটা এক্সপেকটেশন রাখে যে আমি হয়তো বা কোনো দিন ভাইরাল নট ম্যাটার, কোনো দিন আমি ভালো একজন মানুষ এবং ভালো একজন শিল্পী হতে পারবো, যাতে আমি আমার গ্রামের মানুষ এবং অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে পারি। তো সেটাই আমাকে ভাবায় যে এখন শুধু আমি একা না, আমার বন্ধুবান্ধব আছে, আমার এলাকার আমার শুভাকাঙ্ক্ষীগণ আছে, আর আমার মা আছে, প্রিয়জন তো আছেই। শ্রাবণ, আপনার তো অনেক গান শ্রোতারা পছন্দ করছে, কিন্তু এমন কোনো গান আছে যেটা আসলে আপনার কণ্ঠে সবাই বারবার শুনতে চায়? হ্যাঁ, অবশ্যই এরকম একটা গান আছে যেটা রিসেন্টলি আমাদের বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি বলা চলে, শ্রদ্ধেয় মিল্টন খন্দকার স্যার, তো ওনার লেখা একটি গান মনির খান স্যারের কণ্ঠে গাওয়া ছিল। তো আমি গিয়েছিলাম, স্যার ওই গানটা কোথা থেকে যেন কালেক্ট করেছে, তো পোস্ট করেছে যে ঠিকানা চাই ছেলেটির। তো স্যারের সাথে কথা হলো, স্যারের নাকি খুবই ভালো লেগেছে এবং এই গানটা আমার অডিয়েন্স যারা তারাও বারবার শুনতে চায়। এবং আমাদের বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী রবি চৌধুরী স্যারও বলেছেন যে হ্যাঁ ভালো গিয়েছে। তো এই গানটা আমি যতবারই গাই আমার তৃষ্ণা মিটে না। তাহলে আমরাও একটু সেই গানটা শুনতে চাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জোর করে ভালোবাসা হয় না, আমি জেনে গেছি, তাই তো তোমার থেকে দূরে সরে আছি,
দূরে সরে আছি। জোর করে ভালোবাসা হয় না, আমি জেনে গেছি। জোর করে ভালোবাসা হয় না, আমি জেনে গেছি। তাই তো তোমার থেকে দূরে সরে আছি, দূরে সরে আছি। জোর করে ভালোবাসা হয় না, আমি জেনে গেছি। যখনই দেখেছি ওই বুকেরই ভিতর, মন বলে কিছু নাই, সবই তো পাথর। যখনই দেখেছি ওই বুকেরই ভিতর, মন বলে কিছু নাই, সবই তো পাথর। সেই থেকে মরে গেছে মন মৌমাছি। তাই তো তোমার থেকে দূরে সরে আছি, দূরে সরে আছি। জোর করে ভালোবাসা হয় না, আমি জেনে গেছি। যখনই দেখেছি ওই নরম হাতে হাত রেখে চলেছ পরের সাথে। যখনই দেখেছি ওই নরম হাতে হাত রেখে চলেছ পরের সাথে, সেই থেকে মরে গেছে মন মৌমাছি। তাই তো তোমার থেকে দূরে সরে আছি, দূরে সরে আছি। জোর করে ভালোবাসা হয় না, আমি জেনে গেছি। জোর করে ভালোবাসা হয় না, আমি জেনে গেছি। জোর করে ভালোবাসা হয় না, আমি জেনে গেছি। ভালোবাসাটা আসলে এমনই, জোর করে কখনোই কোনো কিছু পাওয়া যায় না। শ্রাবণ, এখন তো আপনি অনেক জায়গায় স্টেজ শো করছেন, জি, এবং স্টেজ শোতে গেলে যেটা হয়, ভক্তদের সরাসরি রিয়াকশনটা পাওয়া যায়। স্টেজে ওঠা মাত্রই আমার যে গানগুলো মানুষ অ্যাকসেপ্ট করেছে, যে গানগুলোকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে, তো এত এত রিকোয়েস্ট আসে, মানে কোনটা ছেড়ে কোনটা করবো এটা নিয়ে আমি ভেবাচাকা খেয়ে যাই। তারপরেও আমি চেষ্টা করি সবগুলো গান অল্প অল্প করে গেয়ে শোনানোর জন্য। তো এমনও হয়েছে আমি স্টেজে উঠছি আধ ঘন্টার জন্য, কিন্তু আমাকে গাইতে হয়েছে প্রায় 1.5 ঘন্টার মতো। আমি এমন একটা স্মৃতির কথা জানতে চাই যেটা আসলে সবসময় মনে পড়লে আনন্দ দেয়। সম্ভবত ভালুকায় একটা শোতে গিয়েছিলাম, তো উনি আমাকে কিভাবে চিনে আমি জানি না। তো আমি গান করছি, তো আমি সেভাবে তাকে ফলো করিনি। তো মেয়েদের মাঝখান থেকে একটা চিরকুট স্টেজে এসে থ্রো করেছে, আমার এই বরাবর লেগেছে। তো আমি চিরকুটটা উঠায় দেখছি যে ভালোবাসি আপনাকে। সাময়িকভাবে আমি স্তব্ধ হয়ে গেছিলাম যে এত মানুষের ভিতরে একটা জিনিস ছুঁড়ে মারছে, সেটাতে লেখা ভালোবাসি আপনাকে। তো জিনিসটা অন্য কারো হাতে পড়তে পারতো, তো এই জিনিসটা আমার মনে পড়ে। কখনো কি মনে হয়েছে কোন মানুষটা এই চিরকুটটা দিয়েছে তাকে একটু দেখি? মনে হয়েছে দেখার জন্য, কিন্তু উনি হচ্ছে হিজাব করা ছিল। তো আমি তাকে মার্ক করতে পেরেছিলাম যে সে এখানে আছে, কিন্তু তার মানে সে মঞ্চে গাইলেও চোখ কিন্তু সব দিকেই রাখে। ভাইয়া অডিয়েন্স রিয়াকশনের জন্য আমাকে তো অডিয়েন্সদের দিকে একটু তাকাতে হয়। হ্যাঁ, অডিয়েন্সের দিকে তাকাতে হয়, কিন্তু কোন অডিয়েন্স চিরকুট দিবে আগে থেকেই তাকে ফলো করা,
সেটাও তো একটা বিচক্ষণতার ব্যাপার। রাইট রাইট রাইট। আচ্ছা শ্রাবণ, আপনার কথা বলতে বেশি কষ্ট লাগছে নাকি গান গাইতে? সত্যি বলতে জীবনের গল্প শেয়ার করে অনেক ভালো লাগছে, তবে গানটা তো আসলে নেশা। আজন্ম ভালো লাগা, নেশা, গাইতে বেশি ভালো লাগে। আমি তো এতক্ষণ দর্শকের পছন্দের গান শুনতে চাইলাম, মায়ের পছন্দের গান শুনতে চাইলাম, কিন্তু শ্রাবণের পছন্দের গান কোনটি, যেটি আসলে একান্ত সময়ে সে নিজে গুনগুন করে গাইতে থাকে? আমাকে এখন অনেকেই নক করে, তো আমার একজন ভক্ত আছে যিনি প্রায় মৃত্যু মুখে চলে গিয়েছিল, তা আমার এই গানটা শুনে সে বলেছে যে আপনি যদি এত কষ্ট বহন করে এই সঙ্গীতটা করতে পারেন, আমি কেন সুইসাইড করব। বলা চলে এই গানটা তাকে জীবন দিয়েছে। আমি জানি না সৃষ্টিকর্তার সব কিছু, তারপর এই গানটা সেদিন মানে থেকেই আর কি আমার ভালো একজন লাগে। মানুষ আত্মহত্যা করতে চাইতেন, আপনার গান শুনে সে জীবনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, বিষয়টা কি তাই? এরকমটা উনি আমাকে বলেছেন। আচ্ছা, তো এই গানটা আমারও খুবই পছন্দের, তো এটা করার চেষ্টা করছি। অবশ্যই শুনি আমরা। আমার সোনার যৌবন নষ্ট গো করলাম তোমার পানে চাইয়া, আরে ভাব হইল না তোমার লগে পিরি তোর গান গায়া। ও গো দশ দুয়ারি মাইয়া, ভাব হইল না তোমার লগে পিরি তোর গান গায়া। ও গো দশ দুয়ারি মাইয়া, ভাব হইল না তোমার লগে পিরি তোর গান গায়া। আমার সোনার যৌবন নষ্ট গো করলাম তোমার পানে চাইয়া। আমার সোনার যৌবন নষ্ট গো করলাম তোমার পানো চাইয়া। ভাব হইল না তোমার লগে পিরি তোর গান গায়া। ও গো দশ দুয়ারি মাইয়া, ভাব হইল না তোমার লগে পিরি তোর গান গায়া। আমারে করছিলাই পাগল মাইরা চোখ করবান, নয় ছয় বুঝাইয়া আমারে নিসলাই মন প্রাণ, আমারে নিসলাই মন প্রাণ। আমারে করছিলাই পাগল মাইরা চোখ করবান, নয় ছয় বুঝাইয়া আমারে নিসলাই মন প্রাণ, আমারে নিসলাই মন প্রাণ। আমি আতর দার আসমানুর সান পাইছিলাম তোমায় পাইয়া, আমি আতর দার আসমানুর সান পাইছিলাম তোমায় পাইয়া। ভাব হইল না তোমার লগে পিরি তোর গান গায়া। ও গো দশ দুয়ারি মাইয়া, ভাব হইল না তোমার লগ পিরি তোর গান গায়া। চলনে বলনে গো যায় না তোমার ভিতর বুঝা, সর্বধন সপিয়া গো আমি করছি ভূতর পূজা, ওই আমি করছি ভূতর পূজা। চলনে বলনে গো যায় না তোমার ভিতর বুঝা, সর্বধন সপিয়া গো আমি করছি ভূতর পূজা, ওই আমি করছি ভূতর পূজা। আইরে পাগল হাসান হইসন সোজা পীরিতের সেল খাইয়া। আরে পাগল হাসান হইসন সোজা পীরিতের সেল খাইয়া। ভাব হইল না তোমার লগে পিরি তোর গান গায়া। ও গো দশ দুয়ারি মাইয়া, ভাব হইল না তোমার লগে
আমার সোনার যৌবন নষ্ট করলাম তোমার পানো যাইয়া ভাব হইল না তোমার লগে পিরি তোর গান গায়া দশ দুয়ারি মাইয়া ভাব হইল না তোমার লগে পিরি তোর গান গায়া দশ দুয়ারি মাইয়া ভাব হইল না তোমার লগে পিরি তোর গান গায়া। দারুণ, যত শুনছি মনে হচ্ছে এই আড্ডা চলতে থাকুক। শ্রাবণ, অনেকের গান তো কাভার করছেন, মৌলিক গানের বিষয়ে কি ভাবছেন? মৌলিক গান আসলে আমি এখনও সেভাবে ভাবিনি বলতে সুযোগ আসেনি, কারণ একটা মৌলিক গানের পেছনে অনেক ফাইন্যান্সিয়াল ব্যাপার থাকে। একটা গান লেখা, সুর করা, রেকর্ড করা এবং হচ্ছে মিউজিক ভিডিও করা, অনেক একটা বিগ অ্যামাউন্টের প্রয়োজন। তো এটা ম্যানেজ করতে পারলে হয়তো বা আমি এইদিকে আগাবো, কিংবা কোনো প্রোডাকশন কিংবা কোনো কিছুর আন্ডারে হইলে আমি চেষ্টা করব। তবে আমার এই মুহূর্তে চিন্তা আছে, সেটা হচ্ছে আমি আরও শিখব এবং আমি আরও ভালোভাবে নিজেকে তৈরি করব, তারপরে হচ্ছে আমার মৌলিক গানের দিকে আমি আগাবো। আপনার কি মনে হয় আপনার জীবনের ধাক্কা ঠিক কোনগুলো? আমার জীবনের ধাক্কা বলতে কি, আসলে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। পড়ালেখার পাশাপাশি গান করাটা খুবই টাফ। আমার আম্মু চাইলেও এটা টাফ ব্যাপার, কারণ হচ্ছে পড়াশোনা চালিয়ে যাওয়া আবার গান করা। গান আপনি যদি সঙ্গীত করেন, আপনি চাইলেই নিজেকে একটা কিছুর ভিতরে সীমাবদ্ধ রাখতে পারবেন না। আপনার ভালো ভালো মানুষের সাথে চলতে হবে, ভালো ভালো পজিশনে চলতে হবে। তো চাইলেই সেটা সম্ভব হয় না, এটা একটা স্ট্রাগল। আর আমি প্রতিনিয়ত, সঙ্গীত হচ্ছে একটা সমুদ্রের মতো, আমি প্রতিনিয়ত সাঁতরাচ্ছি। আসলে এটা পার হওয়া খুবই কঠিন, তারপরেও চেষ্টা তো চালিয়ে যাচ্ছি, বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। আপনি তো এখনো পড়াশোনা করছেন, পড়াশোনার পাশাপাশি তো এখনো কর্মক্ষেত্রে যোগ দেওয়া হয়নি। তার মানে আপনি এখন পুরোপুরি গানটাতে ফোকাস করতে পারছেন, কিন্তু যখন আপনার পড়াশোনা শেষ হবে আপনার কি মনে হয় যে শুধু গানটাকে নিয়েই থাকবেন, নাকি পাশাপাশি আপনাকে অন্য কোনো কিছু করতে হবে? আসলে বাংলাদেশের সংস্কৃতির যে অপচর্চা, আসলে গানটা এখন অনেক সস্তা হয়ে গেছে। আমরা দেখি এখন ভাইরালের যুগ চলে এসেছে। আমাদের গ্রামে, প্রত্যন্ত গ্রামে অনেক ভালো ভালো কণ্ঠ আছে, কিন্তু সেগুলোকে সেভাবে দেখা হয় না। আমার ইচ্ছে থাকবে আমি গানটা নিয়ে মানুষের মধ্যে পরিচিতি লাভ করব এবং মানুষের পাশে দাঁড়াবো। এবং এইটার পাশাপাশি আমার একটা ফিক্সড একটা জব কিংবা কোনো কিছু প্রয়োজন, যেটা দ্বারা আমি সঙ্গীতটাকে চালিয়ে যেতে পারবো এবং যারা সুবিধাবঞ্চিত, সঙ্গীত করতে পারতেছে না, বাংলাদেশের সংস্কৃতি থেকে যারা অবহেলায় রয়েছে, তাদেরকে হেল্প করব। আমার সর্বোপরি গানের পাশাপাশি পড়ালেখা শেষ করে ফিক্সড একটা আয়ের উৎস সেটা আমার প্রয়োজন। আপনি যেহেতু স্বাবলম্বী হয়ে মানুষের পাশে দাঁড়াতে চান, সেটা তো আরও সময়ের ব্যাপার, কিন্তু এখন যারা আপনার পাশে দাঁড়িয়ে আছে, একটু তাদের সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। সত্যি বলতে আমি একটু অলস। তারা কি করবে, যখন আমার চর্চা করা উচিত কিংবা আমাদের গানের কোথাও যাওয়া উচিত, তারা ডিরেক্ট আমার দরজায় এসে নক করবে, এই উঠো, তুমি এখনও রেডি হও নাই কেন? আমার চেয়ে আমাকে নিয়ে তাদের চিন্তাটা বেশি। তো এই মানুষগুলোর ভালোবাসা আজীবন আমি কামনা করি, এবং আমি সৃষ্টিকর্তা যদি আমাকে কোনো অবস্থানে পৌঁছায় এবং এই মানুষগুলোর জন্য কিছু করতে সামর্থ্য দেয়, তাহলে আমি আমার মন প্রাণ উজাড় করে তাদের প্রতি। আজকে যারা আছে আমাদের সঙ্গে, একটু প্রত্যেকের পরিচয়টা জানতে চাই আপনার কাছ থেকে। আপনি আপনার সেই সহকর্মীদের একটু আমাদের দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন। সত্যি বলতে এই যে আমার আকাশ ভাই, আমার স্টেজে যখন শো থাকে আমি ডিরেক্ট আকাশ ভাইকে কল করি, ভাই শো আছে, কিভাবে কি তুমি ম্যানেজ করবে? তো আকাশ ভাই ম্যানেজ করে দেয়। মাসুদ ভাই, আমার এনি প্রবলেম আমি মাসুদ ভাইকে জানাই, মাসুদ ভাই সলিউশন দেয়। আজকে কিভাবে আসবো, কি করব, সব মাসুদ ভাইয়ের প্ল্যান। সাকাওয়াত, আমার ইনস্ট্রাকশন, ভাই এটা করো না, এটা হচ্ছে না, সবসময় ইনস্ট্রাকশন দিবে। খুবই বুদ্ধিমান ছেলে। হ্যাঁ, বুদ্ধিমান ছেলে, স্বাধীন বন্ধু হিসেবে। আসলে অচেনা একটা শহরে এসে পড়ালেখা করছে, আমি ডিপার্টমেন্টে যখন যাই, আমার ডিপার্টমেন্টে পরিচিত কেউ নাই, আমি ডিপার্টমেন্টের মানুষের সাথে মিশতে পারতেছিলাম না। আমি ভাবছিলাম পড়ালেখাটা গ্রামে গিয়ে করব, কিন্তু সেই সময় তার সাথে পরিচয়। আসলে একজন বন্ধু কিভাবে মানুষকে সাপোর্ট দিতে পারে, এটা বলার মতো না, ওকে দেখলে এটা বোঝা যায়। আর আমার ছোট ভাই নাসিম, তো কল দেওয়া মাত্র যাকে পাই। আরেকজন ছোট ভাই আছে রিফাত, তো ওকে আসলে আমরা টেকনিক্যাল কারণে আনতে পারি নাই। এই যে মানুষগুলো আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসছে, আমি চাইবো যে তাদের ভালোবাসা সবসময় আপনার জন্য থাকবে, পাশাপাশি তাদের প্রতিও আপনার ভালোবাসা এবং দায়িত্ববোধ থাকবে। এবং মাসুদ রানা ভাই, যাকে আপনি একটু আগে পরিচয় করে দিলেন, আমি যতটুকু জানি তিনিও দারুণ গাইতে পারেন। তাহলে আজকে আমরা তারও একটা গান শুনি। মাসুদ রানা ভাই, আপনি একটু এদিকে আসবেন। এবং আমি একটু আপনার সাথে যুক্ত করতে চাচ্ছি, মাসুদ ভাইয়ের গানে আমি নিজে বাজাতে চাই। অবশ্যই। আসলে আমি কোনো শিল্পী না, আমি ওদের সাথে আড্ডা দিই, পার্কে বসে থাকি। জাস্ট গান হচ্ছে মনের খোরাক, আমারও সেম।
আমার মনে হয় যে গান গাইলে আমাকে ভালো লাগে অনেক নিজের কাছে, তাই গান করি। আমরাও যেহেতু সুযোগ পেয়েছি, আমরা আপনার গান শুনতে চাই। তাহলে আমরা কোন গানটি শুনবো এবং আমাদের দর্শকরা আপনার কণ্ঠে একটা গান শুনতে পারবে, সেটা মনে হয় যে তাদেরও ভালো লাগবে। তুমি আমার, আমি তোমার প্রেমে পাগল পারা। তুমি আমার, আমি তোমার প্রেমে পাগল পারা, প্রেমে পাগল পারা। এক নদীর উজান ভাটির আমরা দুটি ধারা, ও এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা। এক নদীর উজান ভাটির আমরা দুটি ধারা, ও এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা। তুমি আমার প্রাণ, তোমারে যে না দেখিলে মন করে আনচান। কইরো না গো পর, তোমার পায়ের নিচে আমার হোক না বাসর ঘর। আগে বলছিলেন গান শেখা হয় না, এই গানের মানুষদের সঙ্গে থেকে যতটুকু গান আয়ত্ত করা যায় সেটাই করেছেন। কিন্তু
এভাবেও যে গান গাওয়ার সাহস করা যায় সেটা আসলে সত্যি প্রশংসার দাবিদার। তবে আমি চাইবো গানকে যদি ভালোবাসেন গানটাকে অবশ্যই শেখার চেষ্টা করবেন এবং এই গানের মানুষগুলোর সঙ্গে আপনার আরও নতুন চমক আমরা দেখতে চাই পরবর্তীতে। আসলে গান হচ্ছে গুরুমুখী শিক্ষা। যে কোনো শিক্ষায় প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকতে হয়। আমরা তো সেই সুযোগটা পাইনি। আমরা জব করি, পাশাপাশি গানের মানুষদের সাথে থাকি, আড্ডা দেই। ওই সুবাদে গানকে ভালো লাগা, ভালোবাসা। তো এত সুন্দর একটা গানের আয়োজনে আমি উপস্থিত থাকতে পেরে সত্যি আমার জন্য মানে অনেক ভালো লাগার একটা বিষয়। আমি মানে অনেক আবেগ আপ্লুত, যে বিষয়টা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আড্ডায় সঙ্গী হওয়ার জন্য। যাকে ঘিরে আমাদের আজকের এই আড্ডাটা জমে উঠেছিল শ্রাবণ সরকার, আমরা একটু আবার আপনাকে চাই এই জায়গাতে, যেহেতু আমাদের একটা লম্বা সময় আড্ডা হলো, অনেক বিষয়ে তো আপনার কাছ থেকে জানলাম, বেশ কিছু দারুণ গানও শুনলাম। তবে আপনার মনের এমন একটা কথা আমি জানতে চাই যে বিষয়টা আপনি এখনও আলোচনায় নিয়ে আসেননি। সঙ্গীতের যারা আমার সাথে শুরু থেকেই সংযুক্ত, আমার এখানে যাদের অবদান আছে, সত্যি বলতে আমি ভালো মানুষ হয়ে তাদের ইচ্ছাটাকে পূরণ করতে চাই। সেই সাথে আমি শ্রদ্ধা ভক্তি জানাই এবং সকলের কাছে দোয়া চাই। আমার উপমহাদেশের প্রখ্যাত বাউল উস্তাদ সুনীল কর্মকার, উনি কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, তো ওনার জন্য দোয়া চাই। সর্বশেষ মানুষের কাছে চাওয়া, আপনারা দোয়া করবেন আমি যেন ভালো মানুষ হতে পারি। সেটা তো অবশ্যই চাওয়া থাকবে সবার কাছে, কিন্তু আমরা তো আসলে মানুষ, আর মানুষ মানে আমরা স্বপ্ন দেখতে পছন্দ করি এবং প্রত্যেকেই তার স্বপ্নের দুনিয়াতে বেশ রঙিন থাকতে পছন্দ করি। আপনি এখন যে অবস্থানে আছেন, 10 বছর পর শ্রাবণ নিজেকে কোথায় দেখতে চায়? 10 বছর পর আসলে সত্যি বলতে আমি যেন অন্তত 100 জন অসহায় মানুষের পিছনে দাঁড়াতে পারি। পুরোটা সময় জুড়ে খেয়াল করলাম অসহায় মানুষদের নিয়ে কাজ করার একটা আকাঙ্ক্ষা আপনার ভেতর কাজ করছে। আসলে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর যে ইচ্ছা শক্তি, সেটা ঠিক কখন থেকে আপনার ভেতরে শুরু হয়েছিল? ওই মুহূর্তের কথা বললাম যে যখন আমার একটা হারমোনিয়াম প্রয়োজন ছিল, আমি কেনার মতো সামর্থ্য আমার ছিল। মানে আপনি যখন নিজের জীবনের কাছে হ্যাঁ, অসহায় অনুভব করেছেন। অসহায়তাটা আমি অনুভব করেছি এবং আমি যখন একাকিত্ব অনুভব করি, আমি হয়তো বৃষ্টি হচ্ছে, আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়ি, স্টেশনে যাই। যে মানুষগুলো বৃষ্টিতে ভিজে, তারা ঘুমাতে পারে না, শীতের সময় তাদের একটা কম্বল জুটে না, তো এই জিনিসগুলো আমাকে ভাবায়। আমি সৃষ্টিকর্তাকে বলি, সৃষ্টিকর্তা তুমি অনেককে ধন সম্পদ দিয়েছো, তাদের দ্বারা এদের কোনো বেনিফিট হচ্ছে না, কিন্তু তুমি আমাকে সেই সামর্থ্যটা দাও, আমি তোমার কাছে ধন সম্পদ চাই না, সেই সামর্থ্যটাতে যাতে স্টেশনে যারা কম্বলহীনভাবে ঘুমায়, যারা ক্ষুধা পেটে ঘুমায়, তাদের জন্য আমি কিছু করতে পারি। তো মানুষের এই অসহায়তাটা আমার দেখার পর থেকে এই অনুভূতিটা জাগে যে আমি আসলে মানুষের পাশে দাঁড়াবো। শ্রাবণ, আপনি আপনার মনের ভেতর যে মহৎ উদ্যোগটি লালন করছেন, এইটি আসলে আমাদের সমাজের জন্য খুব বেশি প্রয়োজন। আমি চাইবো আপনার সকল স্বপ্ন পূরণ হোক এবং আপনার গান শ্রোতারা যেভাবে পছন্দ করছে, সামনের দিনগুলোতেও সেভাবে পছন্দ করুক। যেহেতু দিনের আলো প্রায় কমে এসেছে এবং সময়ের সঙ্গে তো আমাদেরকে বিদায় নিতে হবে, শেষটা তো অবশ্যই আপনার একটা গান দিয়ে করবো। তার আগে আপনি আপনার দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলা, সেটা হচ্ছে আমি সত্যি বলতে আমি এখনও সঙ্গীতের সমুদ্রে সাঁতরাচ্ছি। আমার গানগুলো পুরোপুরিভাবে যে হয় এটা না, অনেক ভুল ত্রুটি থাকে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দোয়া করবেন আমি যেন প্রাণ ভরে সঙ্গীতটাকে শিখতে পারি, প্রাণ ভরে আপনাদের মাঝে কিছুদিন গাইতে পারি, আপনাদের দুঃখ কষ্টকে আমার মাধ্যমে ভাগাভাগি করে নিতে পারি, আর সর্বোপরি ভালো মানুষ হতে পারি। এই জন্য আমাকে দোয়া করবেন। শ্রাবণ, আমরা শেষটা করব অবশ্যই তো আপনার গান দিয়ে, তবে আমি চাই সেই গানে আসলে সবাই একটু উৎফুল্ল থাকুক, সবার সেই পার্টিসিপেটটা আমি চাই। ইনশাল্লাহ। আসলে ভালোবাসার মানুষকে পাওয়ার যে আকুতি সৃষ্টিকর্তার কাছে, সৃষ্টিকর্তা তুমি আমার সব নিয়ে নাও, তুমি আমাকে আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে দাও। তো শ্রদ্ধেয় বারী সিদ্দিকী স্যারের গাওয়া গানটি আমি চেষ্টা করছি। ওরে সব নিয়ানে রে মাওলা, সব নিয়ানে মাওলায় আমার ভালোবাসার মানুষ তুই আমায় দিয়া দে, মাওলায় আমার বাড়ি নিয়ানে রে মাওলা, মাওলায় আমার গাড়ি নিয়ানে, মাওলায় আমার বাড়ি নিয়ানে রে মাওলা, মাওলায় আমার গাড়ি নিয়ানে, সব নিয়ানে রে মাওলা, সব
বাড়ি নিয়ে আনে রে মাওলা মাওলা আমার গাড়ি নিয়ে আনে। মরণকালে বাঁচার জন্য মানুষ যেমন করে, মাওলা তাহার জন্য পরাণ আমার তেমন করে রে, আমার তেমন করে। মরণকালে বাঁচার জন্য মানুষ যেমন করে, মাওলা তাহার জন্য পরাণ আমার তেমন করে রে, আমার তেমন করে। মাওলায় আমার ইজ্জত নিয়ে আনে রে মাওলা মাওলায় আমার সম্মান নিয়ে আনে, মাওলায় আমার ইজ্জত নিয়ে আনে রে মাওলা মাওলায় আমার সম্মান নিয়ে আনে। ওরে সব নিয়ে আনে রে মাওলা সব নিয়ে আনে, সব নিয়ে আনে রে মাওলা সব নিয়ে আনে। মাওলায় আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে, মাওলায় আমার বাড়ি নিয়ে আনে রে মাওলা মাওলায় আমার গাড়ি নিয়ে আনে। ধর্ম কর্ম ভুলে গিয়ে তারে স্মরণ করি, মাওলা হয় আমায় মাফ করে দে, ও তোর চরণ ধরি রে, ও তোর চরণ ধরি। ধর্ম কর্ম ভুলে গিয়ে তারে স্মরণ করি, মাওলা হয় আমায় মাফ করে দে, ও তোর চরণ ধরি রে, ও তোর চরণ ধরি। মাওলায় আমার অর্থ নিয়ে আনে রে মাওলা মাওলায় আমার সম্মান নিয়ে আনে, মাওলায় আমার অর্থ নিয়ে আনে রে মাওলা মাওলায় আমার সম্মান নিয়ে আনে। সব নিয়ে আনে রে মাওলা সব নিয়ে আনে, সব নিয়ে আনে রে মাওলা সব নিয়ে আনে। মাওলায় আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে, মাওলায় আমার বাড়ি নিয়ে আনে রে মাওলা মাওলায় আমার গাড়ি নিয়ে আনে, মাওলায় আমার বাড়ি নিয়ে আনে রে মাওলা মাওলায় আমার গাড়ি নিয়ে আনে, মাওলায় আমার বাড়ি নিয়ে আনে রে মাওলা মাওলা আমার গাড়ি নিয়ে আনে।